হাইকোর্টে যে আপিল হয়েছে, আপিলের যে রায়ও হচ্ছে কোটা বহাল রাখার পক্ষে। তুমি চিন্তা করো, দেশে আন্দোলন হচ্ছে, ছাত্ররা রাস্তায় আন্দোলন করতেছে, তারপরে হাইকোর্টের বিন্দু পরিমাণ ভয় নাই, হাসিনার এক বিন্দু পরিমাণ ভয় নাই, অহংকার ছিল অনেক বেশি, তার ফলে এই ছাত্ররা কিন্তু তাদের জীবন দিতে কার্পণ্য করে নেয়। তারপরে ধরো আস্তে আস্তে তোমার 9 তারিখে আবার আন্দোলন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আন্দোলনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা কখন? একটা বিপ্লব, একটা আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা কখন ঘটে? আমি বললাম একটা বিপ্লবের জন্য, আমি 16 তারিখের ঘটনা বলিনি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে ধরো একটা বিপ্লব হবে, একটা আন্দোলন হবে, একটা অভ্যুত্থান হবে, এই বিষয়ে মানে একটা আন্দোলনে, একটা বিপ্লবে, একটা অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি, মানে কখন ঘটে গুরুত্বপূর্ণ ঘটনাটা? এই যে ভেরি গুড, একজন মানুষ যখন মারা যায়। তাহলে একজন মানুষ যখন মারা যায় তখন কি হয়? আন্দোলন ব্যাগমন হয়। তো আমরা ওই দিন বলতেছিলাম যে একটা লাশ শুধু পড়ুক, এরা শেখ হাসিনার পতন নিশ্চিত করে দিতে পারে। একটা লাশের জন্য আমরা ওয়েট করতেছিলাম, সত্য কথা যেটা, যে আন্দোলনটার মধ্যে ওই সময়, কারণ একটা লাশ পড়লে তো মানুষজন বুঝবে যে না দিছি, মানে আসলে মানে মানুষজনের ভিতরে সাহসটা বেড়ে যাবে। সবচেয়ে বড় সাহস কি বলো, মানে পৃথিবীর মধ্যে বন্দুক কেন দেওয়া হয় জানো? পুলিশের হাতে বন্দুক দেওয়া হয় কেন জানো? এটা কি গুলি করার জন্য? এটা না ব্যবহার করার জন্য। তার মানে বন্দুকের ব্যবহারটা তখনই স্ট্রং থাকে যতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার না হয়। ওই যে আমি টিচার, আমি ততক্ষণই, ধরো আমি যদি আমার কাছে তোমাদের ভয় থাকবে ততক্ষণ আমি তোমাদের মারবো না। আমি মাইর দিয়ে দিলাম মানে মায়ের ভয় শেষ। আমাদের মায়ের বই থাকে না যে একটা শেষ, তো সেম হেয়ার পৃথিবীতে তোমরা যখন ভারত পাকিস্তান পারমাণবিক বোমা আছে পাকিস্তানের, তোমাদের কেন মনে হয় না যে পাকিস্তান একটা পারমাণবিক বোমা ভারতে ফেলাই দিলেই তো শেষ? দিছে। এই পারমাণবিক বোমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়ই হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার না হয়। এটা ব্যবহার হইলো মানে এটার ভয় শেষ, এটা কাজ শেষ। তার মানে এই বন্দুকের ব্যবহারটা কি? যতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার না হয়। তার মানে বন্দুকের ব্যবহার হয়ে গেল মানে এটার ভয় শেষ। তার মানে আবু সাইদ 16 তারিখ, আবু সাইদ ভাই রংপুর, কত তারিখ? 16 জুলাই। এই আবু সাইদ ভাই যখন রংপুরের এই যে বেরুবি ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিল, কোন ডিপার্টমেন্টের? ইংরেজি ডিপার্টমেন্টে। উনি যখন এভাবে বুক চিতিয়ে দাঁড়ায়, যখন তার উপর বুকে গুলি করা হয়, তখন অপোজিশন পার্টি বলছে তিনি নাকি মাদকাসক্ত। চিন্তা করুন। বিচারপতি ছিল শামসুদ্দিন মানিক, এদের আমি চিনি অনেক দিন ধরে, অনেকদিন মানে প্রায় 2018-19 সাল থেকে চিনি। পিঠে সামনে পাইলে 2টা থাপ্পড় দেওয়ার দরকার ছিল, কিন্তু কি আর করবো, মুরব্বী মানুষ, একটা মশা মাইরে হাত কালিয়া করার কোনো দরকার নেই, মানে এটা শরীরে কিছু নাই, এনে মারার কোনো দরকারই নেই, মানুষজন মারেই নেই, ধরে নিয়ে আসছে। তো যাই হোক, তো 16 জুলাই কি হইলো? আবু সাইদকে হত্যা করলো, আবু সাইদ শহীদ হলো, আবু সাইদ শহীদ হলো। তাহলে আবু সাইদ শহীদ হচ্ছে কত তারিখ? 16 জুলাই। এই ডেটটা হচ্ছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 2 নম্বর বিষয় কি বললাম, প্রতি পরীক্ষা আসে এটা। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে, যে ঘটনার নাম হচ্ছে 18 জুলাই। 18 জুলাই, 18 জুলাই কি হয়েছে? মীর মুগ্ধ, মীর মাহবুবুর রহমান মুগ্ধ। মুগ্ধ হচ্ছে, আচ্ছা মীর মুগ্ধ আমরা যতটুকু জানলে হবে। এই মুগ্ধ উনি হচ্ছে কুয়েটের শিক্ষার্থী, কুয়েটের শিক্ষার্থী ছিল। কুয়েট মানে কি? খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, কুয়েট। তারপরে হচ্ছে উনি হচ্ছে বিওপি তে মাস্টার্স এমবিএ করতেছিল, তো 2টা। আচ্ছা, তার মানে এই যে মুগ্ধ শহীদ হলো, এই যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হওয়ার ফলে আন্দোলনে উনি কি, ওনার একটা ভিডিও বাড়িয়েছে, মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তো আর ওনার ছোট ভাইয়ের নাম মনে হয় মাহবুবুর রহমান স্নিগ্ধ, না মাহফুজ, মানে ওই যে গান্ধে গায়ে মাহফুজ, ওইটা মাথায় রাখবে আর কি। তো মীর মাহফুজুর রহমান, মাহফুজ মুগ্ধ বলে মাহবুব, মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ক্লিয়ার? কোন ডাউট? না, আমি লিখে দিই।
যদি ফুল নাম আসে আবার। মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তো উনি যখন একটা উত্তরা আজমপুরে উত্তরাতে উনি যখন একটা ইয়াতে গেছেন পানি বিদাইতে গিয়ে, সবাই জানে পানি লাগবে পানি, এটা তো তোমরা আমার থেকে আরো বেশি জানো। যাও, তো এই দুইটা ডেট খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরো কিছু ডেট আছে, একটা কিছু ডেট আছে, ধরো ডিজিটাল ক্র্যাকডাউন হয়েছিল, ডিজিটাল ক্র্যাকডাউনের একটা ডেট আছে। বাংলা ব্লকেট শুরু হয়েছে কত তারিখে? তারপরে কমপ্লিট শাটডাউন, ডিজিটাল ক্র্যাকডাউন। ডিজিটাল ক্র্যাকডাউন মানে কি বলো? আচ্ছা, ডিজিটাল হচ্ছে এই 18 তারিখ যখন উনি মারা গেল, মারা যাওয়ার পর থেকেই কি হইলো, 18 জুলাই কি হইলো, ডিজিটাল সবকিছু অফ করে দেওয়া হলো, ডিজিটাল ক্র্যাকডাউন। 18 তারিখে কি হলো, ডিজিটাল ক্র্যাকডাউন হইলো। এরপর আমরা যদি দেখি যে 3 আগস্ট থেকে, আমরা যদি 3 আগস্ট থেকে অসহযোগ আন্দোলন হয়েছে, কমপ্লিট শাটডাউন ছিল। এই 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কমপ্লিট শাটডাউন ছিল, মানে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, কমপ্লিট শাটডাউন। কমপ্লিট শাটডাউন। তারপরে 31 জুলাই, এগুলো কিন্তু জুলাই, সব জুলাই। 31 জুলাই হলো তোমার মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিস, যে এই যে মানুষগুলা মারলো তারা। আচ্ছা ঠিক আছে, নিচে লিখবো না, উপরে লিখবো না। মার্চ ফর জাস্টিস হয়েছে 31 জুলাই। আচ্ছা, তো 31 জুলাই তোমরা যদি দেখো, 31 জুলাই হচ্ছে কি মার্চ ফর জাস্টিস। তো 31 জুলাই কি হয়েছে, মার্চ ফর জাস্টিস। তারপরে একটা গুরুত্বপূর্ণ ডেট আছে 3রা আগস্ট। 3রা আগস্ট হচ্ছে, আমরা বলছি যেমন আমরা এরকম একটা ছিল না, 3রা মার্চ থেকে, মার্চ থেকে কি শুরু হয়েছিল, 1971 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল না? 3রা মার্চ থেকে 1971, 3রা আগস্ট থেকে অসহযোগ, মানে আমরা সরকারকে আর সহযোগিতা করব না, অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন শুরু হয়েছে কত তারিখ থেকে, 3রা আগস্ট। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মার্চ ফর জাস্টিস। আরে মার্চ ফর ঢাকা, মার্চ ফর মানে ঢাকা দখলের জন্য মার্চ হয়েছে কত তারিখে, 5, আচ্ছা তারিখটা এই পাশে লিখি, 5 আগস্ট। তোমরা তারিখটা এক পাশে লেখো। 5 আগস্ট কি হলো, মার্চ ফর। ওই দিনকে আমরা সাধারণত কি নামে চিনি, মার্চ ফর ঢাকা। এটাকে আমরা বলি 36 জুলাই। পরীক্ষা শেষে 36 জুলাই কত তারিখ, 5 আগস্ট। তাহলে 5 আগস্ট মার্চ ফর জাস্টিস হইলো, মার্চ ফর স্বৈরাচারীর পতন হইলো। দুপুর 12টার দিকে আমি একটা হোয়াটসঅ্যাপ মাধ্যমে খবর পাইছি খেলা শেষ। 12টার দিকে খবর পাইছি খেলা শেষ। আমাদের একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে খেলা শুনে দিয়েছে। আমার প্রথমত বিশ্বাস ছিল না। তো আমার বাসা থেকে 5 মিনিটের দূরত্ব হচ্ছে, 5 মিনিট না, 3 মিনিটের দূরত্ব হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, 5 মিনিটের দূরত্ব হচ্ছে সংসদ ভবন, 8 মিনিটের দূরত্ব হচ্ছে ওনার বাসভবন। মানে আমি যেই সময় খবর পাইছি, আমি যদি ওই সময় যাই, তাহলে সবার আগে দেখবো যে উনি পালাইতেছে, এরকম ওইটাই দেখতে পারি আর কি। তো 12টার দিকে, সো আমি লেট করতে, আমি শুধু ওই যে তোমাদের প্রধান যে নাম কি ওনার, ওই যে প্রধান সেনাপ্রধানের যে ওয়াকারুজ্জামান, উনার স্পিচের অপেক্ষায় ছিলাম। উনি বলতেছিলেন যে স্পিচ দিবে পিছাইতেছে। তো আমি হচ্ছে তোমার রাস্তার মাথায় বিজয়শরী সিগন্যালে দাঁড়ায় আছি। এত মানুষ আমার লাইফে একসাথে কখনো দেখি নাই। 1 ঘন্টা ধরে মানুষ যাচ্ছে, আমি মানুষ কিছু কমলে তারপর আমি যাবো গিয়ে দেখবো। মানে আমি চিন্তা করছি যে এত মানুষ আসবে, মানুষ কমলে যাবো। আমি 1 ঘন্টা ধরে দেখতেছি মানুষ যাইতেছে, কিন্তু আমি যে টাইমে গেছি ওই টাইমে আসলে কেউই ছিল না, মানে খুব কম মানুষ ছিল। আমি যদি চাইতাম সবার আগে গিয়ে জিনিসপাতি নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু আসলে আমার টার্গেট ছিল যে দেখা, মানুষ দেখা। হাস না, আমি অনেক কিছুই পাইতাম। তো আমি হচ্ছে প্রথমে কোথায় গেলাম, প্রথম হচ্ছে
দাঁড়াইছে, পরে অনেক চিন্তা ভাবনা করে, আচ্ছা দেখি প্রধানমন্ত্রীর বাসভবনটা তো দেখা ওয়ান্স ইন এ লাইফ টাইম, শুধু দেখে আসি। কিন্তু এত ভিড় আমি আর যাই নাই। পরে আমি একটা মাথা খাটাইছি, আরে ওনার কার্যালয় তো সবাই চিনে না, কারণ যারা জিকে জানে তারাই তো কার্যালয় চিনার কথা, যে প্রধানমন্ত্রীর কার্যালয় কোথায়, বিজয় সরণিতে, তাই না? তো আমি যেহেতু জিকে টিচার, আমার মাথায় হুট করে এই জীবনের প্রথম জিকে কাজে লাগছে আর কি, দেখছো? তো আমি সুন্দর করে চিন্তা করছি যে সব গণমানুষ কোথায় গেছে, সংসদ ভবন আর গণভবন। গিয়ে দেখি যে এই যে তোমার হচ্ছে কার্যালয়ে মানুষ পার্টি করতেছে, পার্টি অর্ডারে, মানে কি যে অল্প কিছু মানুষই আর কি, মানে কিছুই বের করে নাই। পরে আমরা যখন গেলাম, গিয়ে দেখি যে ওইখানে যে মানুষজন সব জিনিসপাতি নিয়ে বের করতেছে, বের করে নিয়ে চলে যাবে। তখন আমরা কয়েকজন মিলে বলছি যে যেহেতু ওই বের হওয়ার গেট একটাই, এখান থেকে একটা কোনো জিনিসও বের করা যাবে না। আমার কথা হলো ভাই, এখানে জিনিসগুলো বের করলে আরো মেসাকার হবে, বের করা যাবে না। তো আরো কয়েকটা ছেলেবেলে ছিল, ওদেরকে নিয়ে আমরা একটা চিন্তা করলাম যে এখান থেকে কোনো জিনিস বের হওয়া যাবে না, সবাইকে চেক করে করে বের করে দিতেছিল। তো ওরা ওইখান থেকে কোনো তেমন কোনো জিনিস বের করতে পারে না। তোমরা তো দেখছো হাঁস টাস নিয়ে আসছে, কিন্তু কেন বের করতে দেয় না? আমি যখন বের করতেছি, হঠাৎ করে দেখি যে একটা ফাইল, আশ্রয়ণ প্রকল্পের ফাইল। তোমার কাছে মনে হইতে পারে যে এই আশ্রয়ণ প্রকল্পের ফাইলটা নাই হলে কি হবে? আশ্রয়ণ প্রকল্প হচ্ছে বঙ্গবন্ধু, সরি, ওই যে শেখ হাসিনার একটা প্রকল্প ছিল যে যারা ভূমিহীন মানুষ তাদেরকে একটা ঘর করে দেওয়া। ব্যাপক দুর্নীতি হয়েছে এটার মধ্যে। ধরো 50টা ঘর করলে 40টা ঘর পাইছে, আর 10টা ঘর রাজনৈতিক নেতারা নিছে আর কি, তাই না? এবং হচ্ছে তোমার ঘরগুলার মান খুবই খারাপ হয়েছে আর কি, তারপরে মোটামুটি ভালো। তো চিন্তা করছি এই ফাইলটা যদি হারায় তাহলে অসুবিধা কি হবে? অসুবিধা হচ্ছে যে একটা মানুষ এতদিন ধরে বসে আছে, একটা ঘর পাবে, শুধু প্রধানমন্ত্রী চলে যেতেছে এটার জন্য একটা ঘরটা পাইলো না। তো আমরা চেষ্টা করছি যে নথিগুলো যেন ইয়া থাকে, অনেক হার্ড ড্রাইভ ছিল, দেশের অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল। তো এইভাবে কিন্তু ধরো দেশের মধ্যে একটা বিপ্লব হয়ে গেল। বিপ্লব মানে কি কে বলতে পারবা? আমি পড়াইছি, বিপ্লব মানে কি? বিপ্লব, বিপ্লব শব্দটার মানে কি? ও বলতেছে আমার চাস্তো ভাইয়ের নাম বিপ্লব, তাই না? কে বলছে? আচ্ছা, বিপ্লব মানে হচ্ছে রাতারাতি আমূল পরিবর্তন। বিপ্লব মানে কি? বিপ্লব, বিপ্লব মানে কি? রাতারাতি, রাতারাতি কি পরিবর্তন? আমূল পরিবর্তন। আমূল মানে কি বলতো? আমূল টুথপেস্ট নাকি? আমূল হচ্ছে মূল, আমূল মানে পুরা রেডি। মানে সকালে দেখছো, সকালে ঘুম থেকে ওইটা শুনি হাসিনা, হাসিনা প্রধানমন্ত্রী, আবার পরের দিন শুনি ওমা আমার 12টার পরে নাই, 3 দিন আমাদের এসে সরকারি নেই। তা আমূল পরিবর্তন কিনা? তাহলে এটা কি আমরা জুলাই, জুলাই যে অভ্যুত্থান, এটাকে আমরা বিপ্লব বলতে পারি কি পারি না? তো যারা বলে যে এটা অভ্যুত্থান, তাদেরকে বোঝাইতে হবে বিপ্লবের সংজ্ঞা কি। অবশ্যই আমাদের জিকে ক্লাসে নিয়ে আসবা ধরে, যে রায়হান স্যার জিকে ক্লাস করলে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। তো বিপ্লব মানে কি? রাতারাতি আমূল পরিবর্তন, যে একজন ছিল রাতারাতি আরেকজন হয়ে গেছে। তো 8ই অগস্ট, অগস্ট মানে 8 তারিখ কি হয়েছে? কে হয়েছে? নতুন সরকারের উপদেষ্টা কে হয়েছে? উনি কোথায় ছিলেন? আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জিরে, তিনি কোথায় ছিলেন? আমেরিকাতে ছিল। কে কে আমেরিকার পক্ষে? নিউ ইয়র্কের পক্ষে কে কে? উনি ছিলেন প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সের প্যারিসে তখন অলিম্পিক গেমস হইতেছিল। তোমরা হয়তো বাংলাদেশে তখন বিপ্লব চলতেছে দেখে তোমরা অলিম্পিক গেমস এর খোঁজ খবর রাখতেছিল না। তা আমি যখন খুব প্রেসার ফিল করতাম, তখন অলিম্পিক গেমস এর একটা দুটা এপিসোড মানে দেখতাম যে কি কি হইতেছে আর কি। তো অলিম্পিক গেমস এর এই যে সামাজিক ব্যবসাকে তারা থিম ধরে, সোশ্যাল বিজনেস এর থিম ধরে অলিম্পিক গেমসটা হয়েছে। তো 2024 সালে অলিম্পিক গেমস কোথায় হয়েছে? প্যারিসে। দেখছো আমি কিন্তু একসঙ্গে কয়টা এমসিকিউ বলে দিলাম, অনেকগুলা অনেকগুলো এমসিকিউ বলেছে। তো তোমরা অলিম্পিক গেমস একটু দেখবা। ধর 2024 সালে, এই বছর পরীক্ষা আসছে বিইউপি পরীক্ষায়, যে 2024 সালে অলিম্পিক গেমস এর সর্বোচ্চ মেডেল পেয়েছে কোন দল, কোন দেশ? যুক্তরাষ্ট্র। এটা এটা হচ্ছে বিসমিল্লাহ বলে মাইরা দেবে আর কি, যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র বিগত 10 বছরে সবগুলাতে হাইয়েস্ট পেয়েছে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি তাহলে এই ফ্রান্সের কি প্যারিস থেকে, ওই যে বললাম আমরা ওই যে কফি হাউসের আড্ডাটা আজ আর নেই, একটা কে যে প্যারিস থাকতো, গানের লাইনও পারো না তোমরা, তো জিকে আসলে দুর্বল। আচ্ছা যাই হোক, তো এই যে আমরা, হ্যাঁ কি সুজাতা প্যারিসে না? আচ্ছা যাই হোক, তো আমরা যদি দেখি এই প্যারিস থেকে উনি আইসা 8 তারিখে বললো যে আমি হচ্ছে দায়িত্ব নিব। আমি কি করব? দায়িত্ব নিব। উনি আগে কনফার্ম করছে। তার মানে পরীক্ষা আসতে পারে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে? 8ই আগস্ট। 8ই
আগস্ট। তো হয়ে গেল 8ই আগস্ট ইয়ে হয়ে গেল। তারপরে আমরা যদি দেখি কিছু বিষয় তোমার মনে রাখতে হবে। দ্য আর্ট অফ ট্রায়াম্প, দ্য আর্ট অফ ট্রায়াম্প, এটা হচ্ছে জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি আঁকাইছে না রাস্তায়, হ্যাঁ, এই গ্রাফিতি গুলোর একটা সম্মিলন। উনি এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা হচ্ছে বিভিন্ন দেশের, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দিছে। ট্রায়াম্প, দ্য আর্ট অফ ট্রায়াম্প, এটা সবাই লিখে রাখো, দ্য আর্ট অফ ট্রায়াম্প। এই দ্য আর্ট অফ ট্রায়াম্প এটা কি একটা বই, এটা কি একটা বই। এটার মধ্যে জুলাই বিপ্লবে তোমরা রাস্তায় দেখো না, রাস্তার মধ্যে অনেক কিছু দেখো নাই যে এইভাবে মুগ্ধ দাঁড়ায় আছে, তারপর হচ্ছে আবু সাইদ দাঁড়ায় আছে, মুগ্ধর পানি নিয়ে দাঁড়ায় দিতেছে, এরকম অনেক কিছু আছে। তো দ্য আর্ট অফ ট্রায়াম্প হচ্ছে এইরকম বিভিন্ন গ্রাফিতি নিয়ে একটা বুক, এবং এই বইটা থেকে প্রশ্ন আসছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টে প্রশ্ন, দ্য আর্ট অফ ট্রায়াম্প কি, এটা কি খাই না পড়ে, এটা একটা বই। আচ্ছা, তারপরে তোমরা অনেকে ফেসিবাদের নাম শুনছো। ফেসিবাদ কোন শব্দ বলো? ফেসিবাদের উৎপত্তি হয় কোথায়? ইতালিতে। ইতালিতে বেনিতো মুসোলিনি নামে একজন ভদ্রলোক ছিল, উনি ফেসিবাদের প্রবর্তন ঘটান। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ফেসিবাদ শব্দটা কোন ভাষার শব্দ? ইতালিয়ান শব্দ। মনে থাকবে, ফেসিবাদ শব্দটা কোন ভাষার শব্দ? ইতালিয়ান শব্দ। আমরা যদি দেখি জুলাই বিপ্লবের জাদুঘর, জাদুঘর নিয়ে তোমরা জানো জাদুঘর কোথায়? এই যে গণভবন, এই যে প্রধানমন্ত্রী যে জায়গায় থাকতো, এটাকে জুলাই বিপ্লবের জাদুঘর হিসেবে তৈরি করা হয়। এটাকে জুলাই বিপ্লবের জাদুঘর হিসেবে তৈরি করা হয়। বলো বাবা। শেখ হাসিনা চলে না গেলে আমাদের মতো আরো অনেক মানুষজন, তুমি আজকে আমি আজকে এখানে থাকতাম না আর কি। মানে তোমরা থাকতে, আমি থাকতাম অ্যাকচুয়ালি আয়নাঘর অথবা ময়নাঘরে আর কি, যাও যেখানে কোথাও না কোথাও থাকতাম আর কি। আমরা তো অনেক অ্যাক্টিভ ছিলাম, মানে দেশের ক্রান্তিকালীন সময়ে, দেশের এইরকম সময়ে যারা প্রকৃত দেশপ্রেম, প্রকৃত মানুষ চিন্তা কখন দেশের বিপদে যারা আগায় আছে, তাই না? তো যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না, পরীক্ষা আসবে না শেখ হাসিনা না থাকলে তোমার কি হতো, হ্যাঁ, তো এরকম প্রশ্ন আসবে না আশা রাখি। যাই হোক, আমরা জুলাই স্মৃতি নামে একটা ফাউন্ডেশন হয়েছে, জুলাই স্মৃতি, সবাই লিখো, খাতায় লিখো, জুলাই স্মৃতি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন মানে কি? ধরো এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে রাস্তায় গেছে, পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি সে, তাই না? পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি সে যদি মারা যায় তাহলে তার ফ্যামিলির কি হবে? নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়। যাই হোক, এই যে শেখ হাসিনা থাকলে এটা বলা হইতো আর কি। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা যেটা বলতে চাইলাম, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে, এটা কোনো সরকারি ফাউন্ডেশন না, এই ফাউন্ডেশনে তুমি চাইলে ডোনেট করতে পারবো, আমি চাইলে ডোনেট করতে পারবো। এই ফাউন্ডেশনের মাধ্যমে যারা হচ্ছে পঙ্গু হয়ে গেছে, 2000-এর মতো মানুষ মারা গেছে, আমরা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছি। আমরা তাদেরকে একটা লিস্টেটের মাধ্যমে তৈরি করার চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কত সালে হয়েছে জানো তোমরা? খালি তো বলো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চালাইছে, বলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কত সালে হয়েছে? কে পারো? এবার আসতে পারে কিন্তু। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় 2001 সালে, কাদের আমলে? 2001 সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কত সালে হয়েছে? 2001 সালে। যাও, তো এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হয়েছে, দেখো মুক্তিযুদ্ধ হয়েছে কত সালে? 1971 সালে। এর কত বছর পরে? 1931 বছর পরে 2001 সালে বেগম খালেদা জিয়া উনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। 2001 বলে আবার 1901। আচ্ছা, যাও, তো আমরা যদি দেখি, তো আমাদের মেইন পয়েন্ট আর্গুমেন্ট কি? আমরা কোনো দলের না, আমাদের মেইন হচ্ছে কে কি কাজ করছে এটা দেখবো, তাই না? তো এখন এই মুক্তিযোদ্ধাদের যদি আমরা আরো আগে তাদের জন্য কিছু করতে পারতাম তাহলে আরো ভালো হইতো। কিন্তু তাদেরকে আমরা কি করছি? চাকরি দিয়ে দিব। আরে ভাই, চাকরি দিয়ে কেন দিব আমি তাকে? মুক্তিযোদ্ধার সন্তান কি পঙ্গু? তারা কি মানে বধির? তারা কি হচ্ছে কি বলে আর প্রতিবন্ধী না? তো আমরা তাদেরকে, আমরা মুক্তিযোদ্ধার পরিবারকে 1 কোটি করে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তো সেম হিয়ার, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজ কি? জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজ হচ্ছে জুলাই স্মৃতি শহীদদেরকে এম্পাওয়ার করা। জুলাই স্মৃতি শহীদদেরকে কি করা? এম্পাওয়ার করা। শহীদদেরকে কিভাবে এম্পাওয়ার করবে? শহীদরা তো মারাই গেছে, তাদের পরিবারকে সাহায্য করা, যারা হাত কেটে গেছে তাদেরকে সাহায্য করা, তারপরে যারা আছে এরকম মানুষজনকে
সাহায্য করা। এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন হয়েছে 10 সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর লিখে ফেলো। থ্যাংক ইউ। জুলাই স্মৃতি ফাউন্ডেশন হয়েছে 10ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর। শহীদ কতজন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতে? এখন পর্যন্ত 1400-1500 মতো শহীদ হয়েছে। যাই হোক, এটা হচ্ছে এই যে বাংলা মোটর, তুমি যাবা তাইলে টাকা দিবা আমাকে দাও, আমি পৌঁছে দিব না। আচ্ছা দেখো, আচ্ছা তো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বর্তমান যে সিইও এটা হচ্ছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমরা ধরতে পারি যে বাংলাদেশে এই বিপ্লবটা হওয়ার পরে মোটামুটি একটা চেঞ্জ আসছে। যাই হোক, আমরা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেনজি। পরীক্ষা আসতে পারে এই জেনজি কারা? জেনজি, জেনজি মানে কি? জেনজি মানে হচ্ছে যারা হচ্ছে অনেকগুলো জেনারেশন আছে, জেনারেশন বুমার্স আছে, আলফা, আমাদের পরের জেনারেশন নাকি জেনারেশন আলফা। তাহলে জেনজি না গেনজি, এটা ঠিক আছে জেনজি। আচ্ছা, এটা হচ্ছে 1997 থেকে 2012। আমি অল্পের জন্য পড়ে গেছি জেনজিতে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা যদি দেখি এই জেনজি থেকে ধরে জেনারেশন বুমার, জেনারেশন এক্স, জেনারেশন আলফা, মানে এটা জেনজি বলা হয় না, জেনারেশন জেড বলা হয়। কি জেনারেশন জেড বলা হয়, এটা জেনারেশন জেড। আর একটা জেনারেশন আলফা না, আল, ঠিক আছে বানান, মনে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, আলফা হচ্ছে 2013 থেকে 2024। সো আমাদের পূর্ববর্তী প্রজন্ম, তোমাদের কাছে মনে হইতে পারে আমরা অনেক সেরা কাজ করছি, তাই না? আমরা যে প্রযুক্তি ব্যবহার করি, এই প্রযুক্তি কিন্তু আমাদের জেনারেশন আবিষ্কার করে না, আমাদের পূর্ববর্তী জেনারেশন আবিষ্কার করছে। তো তোমরা অনেক সময় বলতে পারো, আরে ভাই আপনারা কি করছেন, এই যে ফোন ইউজ করো, এই ফোন আমাদের জেনারেশন আবিষ্কার করছে। এই যে টিকটক, তারপরে বলো এই যে ফেসবুক, তারপরে তোমাদের হচ্ছে আর কি, হ্যাঁ এই যে ইনস্টাগ্রাম, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, ইউটিউব, তোমরা আমাদের জেনারেশন থেকে করছে, প্রিভিয়াস জেনারেশনের। আমাদের জেনারেশন কি করছে? ব্যবহার করছে। আচ্ছা যাও, এটা অন্য হিসাব। বাংলাদেশের আমাদের আমাদের প্রিভিয়াস জেনারেশন ছিল সবচেয়ে অর্ধ জেনারেশন। তারা কিচ্ছু করতে পারে না, স্বাধীনতার 50 বছর পরেও তারা কিচ্ছু করতে পারে না। দেশটা একদম যেমন আছে তেমনই, মানে তেমন কোনো পরিবর্তনই হয় না, তাই না? কিন্তু আমাদের জেনারেশন, উই ডিড দা থিং, আমরা করছি। 1990 সালে অভ্যুত্থান হয়েছে, তারপরে দেশ চেঞ্জ হওয়ার কথা ছিল। আমরা যদি বর্তমান বাংলাদেশকে নতুন করে তৈরি না করতে পারি, আমাদের জেনারেশন এসে আমাদের গালি দেবে, এটা অর্ধ জেনারেশন। বিপ্লব করছে, কিছু করতে পারেনি। আমরা যেমন বলি না পূর্ববর্তী জেনারেশনকে, তো সেম হিয়ার। তো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে যার যার জায়গা থেকে এই বছর সবচেয়ে ভালো করে ভালো জায়গায় যাওয়া। কারণ এই বছরটা হচ্ছে আমাদের জেনারেশনের জন্য একটা চ্যালেঞ্জ। তুমি যদি না ভালো নার্সিং এ যাও, ভালো সেবা দেওয়া, তুমি যদি ভালো যে কোনো জায়গায় যাও, যে পজিশনে থাকো সেই পজিশন থেকে সর্বোচ্চ চেষ্টা করো। যাই হোক, তো পরীক্ষায় কি আসবে? জেনারেশন জি বা জেনজি কাদের বলা হয়? জেনজি হচ্ছে 1997 থেকে 2012। তো এই জেনজি থেকে এটা আসবে আর কি। তারপরে ধরো আমরা এই বর্তমানে অনেক উপদেষ্টা পরিষদ হয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে বর্তমান উপদেষ্টা পরিষদের নারী উপদেষ্টা কতজন? 4 জন। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। টোটাল বর্তমানে উপদেষ্টা তোমাদের একটু জানতে হবে যে কি 23 জন। আচ্ছা, তো তোমরা হচ্ছে এই উপদেষ্টার সংখ্যাটা একটু নেটে সার্চ করে বের করবা, ঠিক আছে। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তো উপদেষ্টা পরিষদ থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো বর্তমান আমরা যদি দেখি, সংস্কৃতি মন্ত্রীকে বলো, স্বাস্থ্যমন্ত্রী তো জানো নাকি? স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর নাম কি? স্বাস্থ্য পরিবার নূরজাহান বেগম, নূরজাহান বেগম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা, সবাই লিখে রাখো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নাম কি? নূরজাহান বেগম।
নূরজাহান বেগম। তাহলে নূরজাহান বেগম কি উনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা। তার মানে উনি তোমরা যেহেতু নার্সিং এ পরীক্ষা দিবা, নার্সিং এ প্রশ্নটা আসার সম্ভাবনা আছে কি নাই? আছে। তো আমাদের উচিত এই এই সংক্ষিপ্ত বিষয়গুলো ভালো করে জানা। তারপরে দ্বিতীয় যে আরেকটা বিষয় তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে আমরা যদি দেখি বর্তমান, তোমরা কি জানো বর্তমান এই উপদেষ্টা পরিষদের সর্বকনিষ্ঠ উপদেষ্টা কে ছিল বা কে আছে? আসিফ মাহমুদ নাকি? আসিফ মাহমুদ, আসিফ 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 মাহমুদ, নজরুল বলতেছে। হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তোমাদের একটা মজার কাহিনী বলি। তা আসিফ আমার ব্যাচমেট, মানে আমরা একই ব্যাচে ছিলাম। তা আমি ও যে মানে ওর সাথে ফেসবুকে কানেক্ট মানে 2018-19 সাল থেকে আমি জানতাম না, আমি ওর চিনতাম না আর কি। সত্য কথা যে ও উপদেষ্টা হওয়ার পরেও আমি তেমন চিনতাম না আর কি, তেমন। তো আমি একদিন দেখছি আসিফ মাহমুদ ও কি পোস্ট দিছে, গিয়ে দেখি কি, ক্লিক করে দেখি ও আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে। কাহিনী কি এটা, কি আমি তো ভাবছি মনে হয় হয়তো গ্লিস্টিস হবে। তো স্ক্রল করে দেখি যে না, এরা আসলে ফ্রেন্ড লিস্টে আছে আর কি। তো পরে 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 কয়েকদিন পরে আমি হঠাৎ করে ফেসবুকে গিয়ে ওর একটা কি কাজে মেসেজ দিব ভাই আর কি, গিয়ে দেখি যে অ্যাড ফ্রেন্ড লেখা আর কি, মানে আনফ্রেন্ড করে দিছে আর কি। মানে বিষয়টা হচ্ছে এরকম। তো আমার সাথে পরিচয় নাই আসলে, এটাই ঠিক। ধরো আমরা ফেসবুকে অনেক মানুষ থাকি না, যে চিনে না জানি না, মানে এটা দ্বারা কি বুঝলা যে তোমার সাথে পরিচয় নাই, তাহলে তোমার ফেসবুকে রাখার দরকার নাই। মানে এটাই হচ্ছে নিয়ম, এটাই প্রফেশনালিজম। আবার দেখো মাহফুজ ভাই আমার খুব পরিচিত মানুষ, সার্জিস ভাই আমার খুব পরিচিত মানুষ, হাসনাত ভাই আমার খুব পরিচিত মানুষ। মানে ওনারা হচ্ছে এমন পরিচিত যে আমি যদি ধরো রাত 2টা-3টার দিকেও ফোন দেই, ওনারা পিক করবে, এরকম একটা বিষয়। এমন আমি দিব কেন, তাই না? এটা তো প্রফেশনালিজম না। তো এই হচ্ছে বিষয়। তো তোমাদের কি বললাম, তো বর্তমান উপদেষ্টা পরিষদের সবচেয়ে সর্বকনিষ্ঠ উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ জানলেই হবে আর কি, সজীব ভুইয়া জানা লাগবে না। তার নাম যে সজীব ভুইয়া এটাও তো আমি জানতাম না আর কি। উপদেষ্টা হওয়ার পরে দেখি যে ওই যে মন্ত্রী পরিষদের লিস্টে ওইখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আর কিছু লাগলে লাগাই নেই আর কি। তারপরে আমরা যদি দেখি সর্বকনিষ্ঠ লিখো, প্রধান উপদেষ্টা লিখো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরীক্ষায় আসে কত সালে জন্মগ্রহণ করেন? লাহোর প্রস্তাব কত সালে দেওয়া হয়? যে বছর শেরে বাংলা ফজলুল হক লাহোর প্রস্তাব দিছে সেই বছরই ইউনূস সাহেব ভূমিষ্ঠ হইলেন। আচ্ছা, হাসতেছে কেন? ভূমিষ্ঠ হইলেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি তার জন্ম কোন গ্রামে? চট্টগ্রামের বাথুয়া গ্রামে। আচ্ছা, তো এখন উনি নোবেল পুরস্কার পাইছেন কত সালে? কিন্তু সবচেয়ে প্রথম এই সমস্যাটা ছিল, উনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? অনেকেই ভাবতো উনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পাইছে, তাই না? কিন্তু আসলে উনি পাইছে কিসে? কত সালে? তোমরা খালি 1900 দিকে যাও, কেন বুঝি না, ঘুরে গেলে 1900 দিকে যাও। 2000, আচ্ছা বলো, 2006 সালে আরেকটা প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পেয়েছে, নাম কি? 2006 সালে যে শান্তিতে নোবেল, কিন্তু দুইটা জিনিস দুইজন পেয়েছে। একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকজন কে? ওরে কি মারো, কাজী নজরুল ইসলাম মালাই নোবেল, মরণোত্তর নোবেল দেওয়া হয় না, একমাত্র একজন ব্যক্তির দেওয়া হয়েছে, ওনার নাম ড্রেক হ্যামারশোল্ড। উনি জাতিসংঘের একজন মহাসচিব ছিলেন। যাওয়ার সময় প্লেন দিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই জন্য ওনাকে মরণোত্তর নোবেল দেওয়া হয়। মরণোত্তর মানে কি? মরণ জগতে ধরো তুমি মারা যাওয়ার পরে তোমার পুরস্কার দেওয়া, তাই না? এটা কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, আমি এটা সাপোর্ট করি ভাই, মরে গেলে কি আর মানুষের অস্তিত্ব থাকে? তাহলে ভাই বাংলাদেশে দেখবা যত বিখ্যাত বড় বড় পুরস্কার মরার পরেই দেয়। মানে ভাই আমি বাইসে থাকতে দেখে দিতে পারলাম না, আমি বাসি থাকতে দেখে দিতে পারলাম না, তাহলে আমার কি লাভ হইলো? কি লাভ হইলো? আমি মরে গিয়ে কি আমার কবরের উপর লিখে দিব বাংলা একাডেমি পুরস্কার? লিখে দিব? এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো নোবেল পুরস্কার পরীক্ষা আসবে যে জাতিসংঘে শান্তিরক্ষী যারা মারা যায় তাদেরকে কোন পদক দেওয়া হয়? ড্রেক হ্যামারশোল্ড পদক। ড্রেক হ্যামারশোল্ড, মানে ওই হ্যামারশোল্ড লিখে, হ্যামার চিনো না? হ্যামারশোল্ড, এই জিনিসটা মাথায় রাখো আর কি। ড্রেক ড্রেক ড্রেক
ড্রেক হ্যামারশোল্ড পদক। আচ্ছা, যাই হোক, আমরা যদি বলি জাতিসংঘের নিহত শান্তিরক্ষীদের, আচ্ছা, সো ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাইলো, ভালো কথা। কেন পাইছে বলতেছে, কেন পাইছে? শান্তিতে। আরে ভাই, উনি কোন কাজের জন্য পাইছে নোবেল? উনি উনি নোবেল পুরস্কার পাইছেন মাইক্রো ক্রেডিট সিস্টেমের কারণে। মাইক্রো ক্রেডিট ফাইন্যান্স, ক্ষুদ্র ঋণের জন্য পাইছে। কেন পেয়েছে? ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণ মানে কি? উনি একটা ওনার স্পিচে বলতেছে যে তোমার ঋণের জন্য তোমাকে ব্যাংকের কাছে যেতে হয়, আমি সিস্টেমটা উল্টা করে দিছি। সিস্টেমটা উল্টা করে আমি চলে গেছি মানুষের কাছে, ব্যাংক চলে গেছে কার কাছে? মানুষের কাছে। সো থিঙ্ক এন্টি ক্লকওয়াইজ, মানে সবসময় স্রোতের বিপরীতে চিন্তা করলে তুমিও ভালো করতে পারবা। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। তারপরে আমরা কি বললাম? আমরা বললাম কি যে ড্রেক হ্যামারশোল্ড পদকের কথা তো বললাম, আর কি বললাম? কি বললাম এতক্ষণ? ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পুরস্কার পাইছে। আরেকটা প্রতিষ্ঠান পাইছে, সেটার নাম কি? গ্রামীণ ব্যাংক। উনি একা নোবেল পুরস্কার, তুমি তো বলছো, এই জন্য তো বাকিরা তো বলতেছে না। একজন পারলে তো হবে না। আচ্ছা, সো আমরা যদি দেখি আচ্ছা, আমরা যদি দেখি এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, যে ডক্টর মোহাম্মদ ইউনূস একা নোবেল পুরস্কার পায় নাই। কারে নিয়ে পাইছে? আমার যদ্দূর মনে পড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি হয়ে ওনার ওয়াইফ মনে গেছিল, আমার মনে নাই। আমি যখন ছোট ছিলাম 2006 কোন ক্লাসে পড়ি, আমি ক্লাস 3-3তে মনে পড়ি, 3-4-এ নোবেল, বাংলাদেশের একজন নোবেল পুরস্কার পাইছে। তখন তো নোবেল বুঝতাম না, তখনই আনন্দে লাফাইতেছিলাম, ইয়ে নোবেল পুরস্কার পাইছে আর কি। তো আমি তো তখন বুঝতাম না যে নোবেল কি, তাই না? হুমায়ুন আহমেদ বলতেছে তার গ্রন্থে যে একজন বাঙালি নোবেল পুরস্কার পাইছে, এই কারণে উনি সিনেমার সেটা শুটিং এ ছিলেন। তো এই শুটিং এ থাকার ফলে শোনার সাথে সাথে একজন দূরে থেকে দিল, স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি। সঙ্গে সঙ্গে উনি ওনার শুটিং অফ করে সবাই কি করছে? পার্টি দিয়েছেন উনি, যে না আমরা, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে পাসপোর্ট ব্যবহার করে উনিও এই পাসপোর্টই ব্যবহার করবেন। তার মানে কি পাসপোর্টের ভ্যালু বাড়লো না কমলো? কোনো মানুষ দেশের সৌন্দর্য বাড়ায়, তাই না? ধরো ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরে প্রধান উপদেষ্টার পোস্টটা সৌন্দর্য বাড়ছে না? তো কিছু কিছু মানুষ যদি একটা পদে বসে, সেই পদের সৌন্দর্য বাড়ে, তাই না? ওই পদটা গর্ববোধ করে, যে আমার এই, ধরো এই চেয়ারে এমন একজন মানুষ বললো, এই চেয়ারটা গর্ববোধ করতেছে না যে এই চেয়ারে ডক্টর মোহাম্মদ ইউনূস বসছে। চেয়ার মানে পদবি। যাই হোক, আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন? উনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করেন কত সালে? 1976 সালে। মনে রাখবা, গ্রামীণ ব্যাংক, উনি 1976 সালে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করেন। কত সালে? 1976 সালে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম উনি শুরু করেন কত সালে? 1976 সালে। তারপর 1983 সালে হয়তো এটা পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করবে। এরকম ওনার কিছু বই আছে, একটা বইয়ের মধ্যে ওনার 3টা তথ্য আছে, জানো তো? 30 তথ্য। কি কি বলো? আমি বলবো না, তোমরাই বলবা। জিরো পভার্টি, তারপরে জিরো আনএমপ্লয়মেন্ট আছে না? জিরো নেট কার্বন এমিশন, মানে হচ্ছে শূন্য দারিদ্র, তাই না? বুঝতেছো তো? পভার্টি মানে কি? আনএমপ্লয়মেন্ট মানে কি? বেকারত্ব। আর নেট কার্বন ইমিশন হচ্ছে শূন্য কার্বন নিঃসরণ। ইমিশন মানে নিঃসরণ। পরীক্ষায় আসবে 4টা দিবে, একটার মধ্যে যদি জিরো হাঙ্গার, তোমরা জয় বাংলা বলেই জিরো হাঙ্গারই দিবা, কারণ তোমাদের মাথা থেকে তো এটা যায় নাই। আচ্ছা, জিরো হাঙ্গার কিন্তু নাই, হাঙ্গার আছে?
এটা কি জিরো হাঙ্গার আছে? আছে কি নাই? ইয়েস অর নো? নো। তাহলে জিরো হাঙ্গার হবে কি হবে না? হবে না। আচ্ছা, সো আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে পড়লাম। উনি অনেক বিখ্যাত মানুষ ছিলেন, এখন আছেন এবং থাকবেন।